নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। স্বামী সোমেশ্বর অনুধান গ্রুপ থেকে কতগুলি প্রশ্ন এসছে। আজকের প্রশ্নগুলি উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন করেছেন কেয়া ঘোষ। অনুশোচনা থেকে মুক্তির উপায় কি? প্রতিটি দিনই তো নতুন, যে কোনো নতুন কাজ শুরু করতে পারেন। ঠিক তেমনি আজ থেকে শুরু করুন নতুন কাজ। যে কাজের জন্য অনুশোচনা হচ্ছে সেটা আর করবেন না। অনুশোচনা মানে অতীতে পড়ে থাকা। এতে আপনি ভবিষ্যৎ তো হারাবেনই, বর্তমানও হারাচ্ছেন, মানে টোটাল লস আপনি 100%। এখন চিন্তা করুন, এই 100% লসে যাবেন নাকি এর কিছুটা রিকভার করতে হবে। আর আপনি বলছেন উপায় কি? সাইকোলজিতে উপায় আছে, রিগ্রেশন করে পার্জিং, কিন্তু সেগুলো তো এখানে এগুলো বললে তো আপনি বুঝতে পারবেন না। এগুলো সাইকোলজিস্ট সামনে থেকে বোঝান এবং করতে বলেন। সুতরাং আরেকটা হচ্ছে অনুশোচনা থেকে মুক্তির উপায় খুব স্ট্রং উইল না হলে পারা যায় না। তা এই যে গ্রুপে দেয়া হয় রোজ অনুশীলন, আপনি কি এগুলো করেন? এগুলো করলে কিন্তু মানুষের 90% প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা সেভাবে এগুলোকে তৈরি করি। অনেকেই এগুলো না করে আমাদের বলেন এটা কি করব, ওটা কি করব। আপনার এইখানেই মুক্তির যে উপায় কি, আপনি যদি ওটা করেন অন্তত 2 মাস করে দেখুন না, উইল পাওয়ার বাড়ে কিনা। যদি আগে না করে থাকেন, উইল পাওয়ার উইক হয়, তাহলে আপনার সময় লাগবে। কেন? আপনি তো মেথডিক্যালি এটা দূর করার চেষ্টা করছেন না, আপনি উইল পাওয়ার বাড়িয়ে দূর করার চেষ্টা করছেন। আরেকটা হচ্ছে জব ধ্যান বেশি করে করা, জব করতে করতে করা আর প্রার্থনা করা। এরম করলে ধীরে ধীরে এটা থেকে মুক্তির উপায় হয়। আগেই নিজেকে মনকে বুঝিয়ে বলুন, এই অনুশোচনা আপনাকে টোটাল লসের দিকে নিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ ছাড়ুন, বর্তমান থেকে আপনাকে সরিয়ে নিচ্ছে, ফেলে রাখছে অতীতে। মন তখন সাবধান হয়ে যায়, সতর্ক, কি করছি। সুতরাং ওটাই করুন। প্রতিটি দিনই নতুন, আজকের দিনও নতুন, কালকের দিনও নতুন হবে। শুরু করুন যে কোনো দিন থেকে। কি শুরু করুন? না এই অনুশোচনা করা থেকে, যা হয়ে গেছে হয়ে গেছে, আজ থেকে আমি নতুন ভাবে জীবন শুরু করব। যেমন একটি ছেলে, ছাত্র, কলেজে ফেল করলো, সে কি বসে বসে চিন্তা করবে ফেল করেছি ফেল করেছি? সে আবার ব্যাক পেপার দেবে, কি নতুন ভাবে পরীক্ষার জন্য তৈরি হবে, দিয়ে ওটা অতিক্রম করে যাবে। এরকম ভাবে নিজের মনকে বোঝান, আত্মশক্তি বাড়ান, মনের শক্তি। অন্তত 2 মাস করে দেখুন, গ্রুপে যে আমরা অনুশীলনগুলি দিই সেগুলি। পরের প্রশ্ন করেছেন মীনা সামন্ত আমেরিকা থেকে। বন্ধুদের সমস্যায় বোঝাই যে ছেলেমেয়েরা সপ্তাহকে ভাবতে দাও, কিন্তু নিজের ক্ষেত্রে ঠিক সেভাবে ভাবতে পারি না। কি করে সব মায়ের উপর ছেড়ে নিশ্চিন্তে থাকবো, যদি একটু বুঝিয়ে বলেন। আপনি বন্ধুদের বলছেন ছেলে মেয়ে সপ্তাহকে ভাবতে দাও, মানে আপনার বন্ধুদের ছেলে মেয়েরা যদি অসুখে পড়ে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাবার দরকার নেই, ঠাকুরই যা করার করুন, এই কি বলতে চান আপনি? কথা মৃতপূর্ণ। ঠাকুর কিন্তু আপনি যে কাজটা করেছেন না, ঠাকুরের কথা এর ঘোর বিরোধী ছিলেন। এই যে কথায় কথায় ঈশ্বরের ইচ্ছে, ঠাকুরের ইচ্ছে, মায়ের ইচ্ছে, অনেক লোককে শুনেছি বই পড়া কথা বলে যায়। কথামৃতে একটা ঘটনা আছে।
ঠাকুর তো কথায় কথায় মায়ের ইচ্ছে বলতেন, সেই ঠাকুরের সামনে একজন কথায় কথায় ঈশ্বরের ইচ্ছে বলল। ঠাকুর তাকে ধমক দিলেন। ঠাকুর তাকে এনকারেজ কিন্তু করেননি, ধমক দিয়েছিলেন। তারপর একটু ব্যঙ্গ করে বললেন, এর মধ্যেই বুঝে ফেলেছ কোনটা ঈশ্বরের ইচ্ছে আর কোনটা ঈশ্বরের ইচ্ছে নয়। তারপর বলছেন ঠাকুর, কথা বলতেই আছে, ঠাকুর বলছেন ঈশ্বরের ইচ্ছেই যদি বলো, তাহলে তোমার ছেলে যখন মারা যায় তখন ঈশ্বরের ইচ্ছে দেখতে পাও না কেন? সুতরাং এই ঈশ্বরের ইচ্ছে, এটা কিন্তু বলতে ঠাকুর বারণ করে গেছেন। এটা ভক্তিপথের চূড়ান্তের কথা। এই বিশ্বাস, ঠাকুর বলছেন, বিশ্বাস শেষ জন্মে হয়। জ্ঞানপথের চূড়ান্ত হচ্ছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যে। ঠাকুরের এক শিষ্য হরিনাথ, স্কুলের ছাত্র, পরবর্তী যুগে স্বামী তুরীয়ানন্দজি, তিনি ওই ছাত্র অবস্থায় তিনি খুব জ্ঞান চর্চা করতেন, বেদান্ত উপনিষদ। ঠাকুর একদিন তাকে বারণ করলেন বলতে, জগৎ মিথ্যে বলতে। পাবেন এগুলো বইয়েই। ঠাকুর তাকে বলছেন, বলছো বটে জগৎ মিথ্যে, কিন্তু হাতে একটা কাটা ফুটলে উহ করে ওঠো। মানে জগৎ মিথ্যে কথা নরেনই বলতে পারে একমাত্র। সে যখন বলে জগৎ মিথ্যে, তা জগৎ মিথ্যেই হয়ে যায় তার কাছে। আরেকজন অংশত জ্ঞানমার্গী, যোগে মার্গী কালী মহারাজ, কালীপ্রসাদ অবেদানন্দে মাছ ধরছেন পুকুরে বসে। ঠাকুর দেখলেন, দেখে বললেন, কি তুই মারছিস কেন মাছগুলোকে এভাবে ধাপ্পা দিয়ে? তা তিনি তখন গীতা থেকে শ্লোক শুনিয়েছিলেন, আত্মা মরেন না, মারেনও না। ঠাকুর রেগে বলছেন, অন্য কোনো সাধুকে বললে সে তোকে দুটো চড় বসাত। আচ্ছা, আপনি বলুন তো এবার, কালী মহারাজ আর হরি মহারাজ এরা তো বেদান্তের চূড়ান্ত কথা বলছেন, ঠাকুর তাদের বারণ করলেন কেন? ঠাকুর ভক্তির পথে চরম কথা বলতে বারণ করছেন তাদের কেন? এগুলো তাদের শোনা কথা, সেই জন্যই ঠাকুর বারণ। অনুভবহীন কথায় কোনো লাভ হয় না। আপনি বলছেন যে নিজের ক্ষেত্রে ঠিক সে ভাবতে পারি না, আপনি আপনার বন্ধুদের জিজ্ঞেস করুন তো আপনার কথা শুনে তাদের কোনো লাভ হয়েছে কিনা, নাকি তারা ছেলের অসুখ হলে হাসপাতালে নিয়ে যান, মেয়ের বিয়েতে চারদিকে খেয়াল রাখেন ক্যাটারারকে ক্যাটারার ঠিক মতো খাওয়া দিয়েছে কিনা। আপনি যেমন একটি স্কুলের ছেলে, সে যদি কোনো প্রফেসরকে গিয়ে বলে কোয়ান্টাম মেকানিক্স একটু বুঝিয়ে দিন, প্রফেসর কি করবেন? হাসবেন, বলবেন বড় বুঝবে। যেমন বাচ্চাদের অনেক সময় মা বাবারা বলেন না, বাচ্চাদের তো অনেক প্রশ্ন, বাচ্চাদের প্রশ্নে মা বাবাও বলেন এখন বুঝবে না, বড় তখন বুঝবে। তাই কথায় কথায় ঠাকুরের ইচ্ছে এটা বলতে, কিন্তু ঠাকুর বারণ করেছেন। যদি আমি অনেককে শুনি এই কথা বলতে, আমি তো গত 50 বছর বা 60 বছর কাউকে বলিনি ঈশ্বরের ইচ্ছে, ঠাকুরের ইচ্ছে, মায়ের ইচ্ছে। আমার পরিষ্কার কথা, প্রার্থনা করো আর পুরুষকার খাটাও। ঠাকুর তো পুরুষকার খাটাতেই বলেছেন, এক হাতে কাজ, এক হাতে ঈশ্বর, এইভাবে চলতে বলেছেন। দ্বিতীয়ত আপনি লিখছেন আরেকটা প্রশ্ন, কি করে সব মায়ের উপর ছেড়ে নিশ্চিন্তে থাকবো, যদি একটু বুঝিয়ে বলেন। বিয়ে করলেন আপনি আর আপনার সংসার সামলাবেন মা, ছেলে মেয়ে আপনার আর তাদের বড় করবেন মা। আমার তো এটা লজিকে ঢুকছে না মাথায়। বিয়ে করে যে দায়িত্ব নিয়েছেন, আপনাকে সংসার দেখতে হবে, এটা আপনার কর্তব্য। মা হিসেবে ছেলে মেয়েকে মানুষ করা আপনার কর্তব্য। এখানে মা সরকারের উপরে সব বাঁচাচ্ছেন কেন? তার মানে ব্যাপার একটা জোর শুনেছিলাম যে একজন ভগবান ঠাকুরকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি তো পতিত পাবন, তা আমি এসছি আপনার পতিত, প্রচুর পাপ করেছি, আরো করব, কারণ আমি তো পতিত, আমি আমার কথা রাখছি, এইবার আপনি পাবন, আপনি আমাকে উদ্ধার করুন, নিজের নাম সার্থক করুন। মানে আজকের ভাষায়, নাও দ্য বল ইজ ইন ইওর কোর্ট, ঠাকুর এবার আপনি সমাধান করুন। আপনি নিশ্চিতে থাকবে কেন? কি করে? মা যদি আপনাকে অনিশ্চিতে রাখেন, যেমন ঠাকুর নাগমশাইকে রেখেছিলেন দারিদ্রের মধ্যে, সেই জন্য আমি বলছি, মানে এইগুলো নিয়ে আরেকটুখানি আপনি চিন্তা করুন যে কি
করা। আমি কথায় দেখবেন কথায় কথায় ঠাকুরের মায়ের কথা আমি খুব কম বলি। আর শাস্ত্রে কি আছে? বলছে আগে শুনতে হবে, তারপরে যুক্তি দিয়ে বিচার করতে হবে, আর মনন করতে হবে। বেদান্তে বলছে শ্রবণ মনন নিধিধ্যাসন। শ্রবণ আমি একটা শুনলাম বা পড়লাম বইয়ে, সেটা কথামৃত হোক, মায়ের কথা। তারপরে কিন্তু বেদান্ত বলছে মনন করতে হবে, নিয়ে চিন্তা করতে হবে। মানে শুনলাম আর লিটারেরি তো ওটা করতে পারি না। তাহলে তো আতঙ্কবাদীরা বলবে আমার ধর্মে আছে কাফেরদের মারলে স্বর্গে গিয়ে জন্ম থেকে 72টা অপসরা পাওয়া যাবে হুর। তাহলে কি আপনি তাদের কথা মানবেন? সুতরাং শ্রবণ, হ্যাঁ, বইয়ে যা আছে কথামৃতে যা আছে শুনবো, পড়বো, তারপরে আসছে মনন, তারপরে নীতিধ্যাসন, এই নিয়ে গভীর চিন্তা। এইভাবে মেথডিক্যালি যদি আমরা শাস্ত্রগুলো পড়ি, তাহলে আমাদের মধ্যে কনফিউশনটা কম হবে। তৃতীয় প্রশ্ন অপর্ণা বাগচি, উত্তরপাড়া। আমাদের হাতে রেখা কেন থাকে, এর মানে কি যদি বুঝিয়ে বলেন। আমি কিন্তু এই বিষয়ে এক্সপার্ট নই। ডাক্তাররা বলেন মাতৃ গর্ভে যখন হাত মুঠো থাকে সেই জন্য রেখা হয়। জ্যোতিষীরা আরেক ব্যাখ্যা দেন। আমি ইনি মাথা ঘামাই না। কেন হাতের রেখা, এটাকে অনেকে মেনে চলেন, আমি মানি না। মানে আমি না বলি না, আমি এ বিষয়ে অজ্ঞবাদী, সাইলেন্ট। যা বুঝি না তা নিয়ে আমি কেন কথা বলতে যাব। তো সেই জন্য আমার পক্ষে তো বুঝিয়ে বলা মুশকিল। ডাক্তার এক কথা বললেন, জ্যোতিষীরা আরেক কথা বলেন, আমি দুজনের কথাই শুনি। পরের প্রশ্ন করেছেন সৌনক চ্যাটার্জি। সৌনক বাবুর প্রশ্ন, করোনা পরিস্থিতিতে আমাদের কোম্পানিতে কর্মী ছাঁটাই হয়েছে। যদিও আমার কিছু হয়নি, তবু ভয় হচ্ছে। আমার উপর পুরো পরিবার নির্ভর করছে। আমার বিয়েও ঠিক হয়ে গেছে। এই সময় চাকরি চলে গেলে খুব বিপদে পড়ব, কি করব যদি বলেন। সৌনকবাবু, যে কোনো কাজ করাতে অনেকগুলো বিকল্প থাকে। আমরা কি করি, ওই একটাকেই দেখি এবং একটাতে স্টিক করে থাকতে চাই। আজকের জগৎটা দেখুন কি চলছে। আপনি বলছেন চাকরি, আপনি জানেন বড় বড় চাকরিতে পার্মানেন্ট চাকরি অলমোস্ট বন্ধ। যে কোনো চাকরিতে আপনার কোম্পানি করোনা পরিস্থিতি হোক না হোক, এইচআর ম্যানেজারকে শুধু কাগজ ঠিক রাখতে হবে, যে কাউকে। কারণ চাকরিটা আইনের ভাষার কথা বলছি, আইনের ভাষায় চাকরিটা হলো একটা চুক্তি। যে চুক্তিটা যে কোনো পক্ষ আগাম নোটিশ দিয়ে বাতিল করতে পারে। কারণ আপনি যদি বলেন কোম্পানি আমায় ছাঁটাই করতে পারবে না, তাহলে কোম্পানি বলবে তুমি বাবু আমার চাকরি ছেড়ে যেতে পারবে না, তোমার চাকরি পার্মানেন্ট, তুমিও ছাড়তে পারবে না, আমিও ছাড়তে পারবো না। রাজি আছেন? সুতরাং জগৎটাকে দেখুন। কারণ আপনি বলছেন আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, তারপরে ছেলে মেয়ে মানুষ করতে হবে। জগৎটা তাই বলছে। সমস্ত চাকরি কন্ট্রাক্ট চাকরি। বিভিন্ন ব্যাংকে গিয়ে দেখুন, বড় বড় ব্যাংক, বিদেশি ব্যাংকে গিয়ে দেখুন, সব কন্ট্রাক্টে নিচ্ছে এবং থ্রু একজন মিডল ম্যানের থ্রুতে নিচ্ছে ওরা। আমেরিকায় যান এটা আরো বেশি, ইউরোপে যান আরো বেশি, এবং ইন্ডিয়াতে এটা চলে আসছে। আপনি ইন্ডিয়ান অয়েলে যান, যে কোনো জায়গায়, আপনি কোথায়, আচ্ছা কোথা থেকে আপনি লেখেননি, ইন্ডিয়ান অয়েল তো সরকারি কোম্পানি, তাই না? কিন্তু ওখানে সকালবেলা যারা ঘর এইসব ঝাড় দিতে আসে, ঝাড়পোছ, সব কিন্তু কন্ট্রাক্ট। আজকাল কন্ট্রাক্ট যুগ শুরু হয়ে গেছে অলরেডি। ভয় পেয়ে লাভ নেই, আপনাকে বিকল্প খুঁজতে হবে। আপনি কি পড়েছেন, কোন কোম্পানি, এটা লেখা নেই, বুঝতে পারছি না। আপনি যদি ইঞ্জিনিয়ারিং পাস করেন, ইঞ্জিনিয়ারিং সামনে বহু পথ খুলে গেছে, ডাক্তারের সামনে বহু পথ খুলে গেছে।
আপনাকে বিকল্প রাখতে হবে হাতে, যে এটা না হলে ওটা, ওটা না হলে এটা। এই যে ভিআরএস হলো, এটা কিন্তু মিডল ম্যানেজারদের লক্ষ্য করে, কারণ কোম্পানিগুলো দেখেছে মিডল ম্যানেজারদের কর্মদক্ষতা কমে যায়, একেবারে সিনিয়রদের অভিজ্ঞতা থাকে, ইয়াংদের উৎসাহ থাকে। সুতরাং সৌনকবাবু, আমি কি করব বলতে পারবো না, আপনি মনের জোর বাড়ান, চারদিক দেখুন, এই চাকরি করতে করতে আরো 3-4টে জায়গায় ইন্টারভিউ দিন মাঝে মাঝে। কেন দেবেন? চাকরির জন্য নয়, নিজের এমপ্লয়েবিলিটি দেখা। যখন কেউ চাকরি করেন তখন তিনি মনে করেন ব্যাস 8 ঘন্টা আমাকে কাজ করতে হবে, এর জন্য এত টাকা পাবো। অফিসে কাজ করতে করতে একজন মানুষ যে তার এমপ্লয়েবিলিটি বাড়াতে পারে, এমপ্লয়েবিলিটি মানে তার আরো বিভিন্ন চাকরির যোগ্যতা, কর্মের যোগ্যতা। সুতরাং প্রথম হচ্ছে আপনার বিকল্প খোঁজা, দ্বিতীয়ত আপনার এমপ্লয়েবিলিটি বাড়া, তৃতীয়ত কন্ট্রাক্ট যুগ যে চলে এসছে, এই কঠিন সত্যকে মেনে নেওয়া, কেঁদে লাভ নেই, সত্যকে মেনে নিতে হয়। সুতরাং আপনি এইগুলো করে, এইগুলো কিন্তু আমরা আমাদের বইয়ে আলোচনা করেছি, সেইগুলো আপনি একটু দেখে নিতে পারেন, কিংবা বিভিন্ন যে ইয়ে রয়েছে, এরা রয়েছেন না কনসালটেন্ট, তাদের সাথে কথা বলতে পারেন, ম্যানেজমেন্ট কনসালটেন্ট, তারা আরো বেটার সাজেশন দিতে পারবেন। পরের প্রশ্ন করেছেন সুদীপ্তা ঘোষ, প্রাথমিক শিক্ষিকা। তিনি জিজ্ঞেস করছেন, মানুষের মধ্যে অনেক শক্তি লুকোনো, জীবনে কর্মক্ষেত্রে একে কাজে লাগিয়ে উন্নতির উপায় কি? আপনার লেখা ক্যারিয়ার তৈরিতে বেদান্ত নীতির প্রয়োগ বই অনুসারে আমি কি করে ছবি আঁকা ও ক্রিয়েটিভ ক্রাফটকে নিজের দক্ষতা, ক্যারিয়ার বা সামাজিক আর্থিক উন্নতির কাজে লাগাবো? আপনাকে প্রথমে দেখতে হবে ছবি আঁকার ক্রিয়েটিভ ক্রাফটের গ্রাহক কারা, কাদের কাছে এই দুটোর দাম আছে, কারা পয়সা দিয়ে এই কাজগুলো করানোর লোক করছেন। আপনি যে কোনো প্রেসে যান, ওদের আর্টিস্ট আছে, এদের বলে কমার্শিয়াল আর্টিস্ট। আপনি যে কোনো খবরের কাগজে যান, কমার্শিয়াল আর্টিস্ট, যে কোনো পাবলিকেশন, বই হোক, কাগজ হোক, ম্যাগাজিন হোক, সব হতে এদের ডিমান্ড আছে। ডিমান্ড আছে জুতো কোম্পানিও তো, কিন্তু জানেন জুতো বাটা কোম্পানিতে আর্টিস্ট আছে অনেক, জুতোর ডিজাইন করেন তারা। জুতোর ডিজাইন, কাপড়ের ডিজাইন, ফ্যাশন ডিজাইনিং যেগুলো বলে, এগুলোতে আপনি যেতে পারেন। এরকম ভাবে প্রথমে আপনি দেখুন আপনার যে ক্ষমতা, যে ক্রিয়েটিভ ক্রাফট, ছবি আঁকা, এর ডিমান্ড কোথায় কোথায় আছে। স্কুলে তো আছে, কলেজেও আছে। আপনি লিখছেন প্রাথমিক শিক্ষিকা, আমি ধরেই নিচ্ছি আপনাদের স্কুলে ড্রয়িং টিচার আছেন। এরকম অনেক জায়গা আপনি খুঁজুন কোথায় কোথায় এই ছবি আঁকা ক্রিয়েটিভ ক্রাফটের ডিমান্ড আছে, মানে এমন লোক যিনি এই দুটো জানেন, সেরকম লোকের ডিমান্ড রয়েছে, এইটা আপনাকে দেখতে হবে। আর কোথায় আছে? পোস্টার লেখা, এই তো ইলেকশন আসছে, আপনি দেখছেন কত রকম লেখা, এইটা আপনাকে এক এক করে খুঁজে করতে হবে। এই যে আপনারা চট করে আমাদের বই পড়ে আমার সাজেশন চাইছেন, এটা কিন্তু ভালো নয়। কেন? আপনি আপনার ব্রেনটাকে ইউজ করছেন না, এবং যদি ইউজ না করেন, যতই বয়স বাড়বে দেখবেন আপনার ব্রেন কাজ করছে না ঠিক মতো। ফলে আপনার যে লাইন ক্রিয়েটিভ আর্টের সৃজনী শক্তি কিন্তু মার খেয়ে যাবে। আমার মনে আছে, আমার একটা লেখা লিখেছি, আমি যখনই ছোটবেলা স্কুলে পড়তাম, একেবারে বাচ্চা, কোনো শব্দ, সেটা ইংরেজি হোক বাংলা হোক, বাবাকে মানে জিজ্ঞেস করতাম, বাবা একটাই উত্তর দিতেন, ডিকশনারি দেখো। কেন তিনি ডিকশনারি দেখতে বলতেন? তিনি তো জানেন ওই দুটোর ওই শব্দের মানে। তিনি চাইতেন আমি আমার ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করি, আমার একটা ব্রেন আছে, ব্রেনটা আমি ব্যবহার করব, নিজের শ্রম করব, নিজে আমি আয়ত্ত করব, নিজে আমি সমস্যার সমাধান খুঁজব। তা সেই জন্যই আপনাকে আমি বলি, একটা শুধু হিন্ট দিয়ে দিচ্ছি, ছবি আঁকা ক্রিয়েটিভ ক্রাফট এর ডিমান্ড কোন কোন
ক্ষেত্রে রয়েছে, এটা আপনি দেখুন, করে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর ওইখানে গেলে অটোমেটিক্যালি ক্যারিয়ার, সামাজিক, আর্থিক উন্নতি সবই অটোমেটিক্যালি চলে আসবে। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন আপনারা। নমস্কার।